এখন যাচ্ছে, আমার যাচ্ছে স্যার। আচ্ছা, প্রথমে বলেন হচ্ছে যারা প্র্যাকটিস প্রবলেম দেখছেন, এটাতে কি হচ্ছে প্রবলেম ফেস করছেন কি বা কম? না স্যার। এটা তো সোজা স্যার। এটা সোজা লাগছে না? জি স্যার। স্যার ফর্কের টপিকটা সোজা লাগছে। আচ্ছা, এটার হচ্ছে আউটপুট বের করা নিয়ে দেখেন, এই যে এখানে অর্ডারিংটা আছে না, বেসিক্যালি এটা হচ্ছে আমি যেটা করছিলাম, মানে এটা তো গতবার বানানো। তো এই কোডটা হচ্ছে আমি কম্পিউটারে লিখে রান দিছিলাম, রান দেওয়ার পর হচ্ছে আমার কম্পিউটার থেকে এই আউটপুট আসছে। তো এর জন্য হচ্ছে হয়তো আপনাদের সবার সাথে মিলবে না, হ্যাঁ, কারণ আউটপুটের অর্ডারিং এখানে হচ্ছে ডিফারেন্ট হইতে পারে, সমস্যা নাই। বাট এইসব কোশ্চেন সলভ করার ক্ষেত্রে খেয়াল রাখবেন, যদি কোনো জায়গায় হচ্ছে ওয়েট থাকে, হ্যাঁ, যে একটা প্রসেস হচ্ছে আরেকটা প্রসেস কমপ্লিট না হওয়া পর্যন্ত ওয়েট করবে, তাইলে সেই ক্ষেত্রে যার জন্য ওয়েট করতেছে সেটা আগে কমপ্লিট হবে, আর যে ওয়েট করতেছে সেটা পরে আসবে, ওই অর্ডারিংটা মেনটেন করলেই হবে, ঠিক আছে? আর যেগুলোর মাঝখানে কোনো ওয়েট নেই ওগুলোর হচ্ছে অর্ডার আগে দেন পরে দেন, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? এটা নিয়ে আর কি গ্রুপে কয়েকজন জিজ্ঞেস করছিলেন, এই জন্য এটা হচ্ছে বলবো, হ্যাঁ। স্যার ট্রিটা একটু বলবেন স্যার, ট্রিটা কিভাবে হয়েছে? এইটা আচ্ছা, প্রসেস ট্রিটার কথা বলছি। হুম হুম, আচ্ছা, এটা আমি হচ্ছে একটু সবার উদ্দেশ্যে একবার দেখাই, তারপর হচ্ছে আমাদের সিটিতে যেরকম ছিল আসতেছি। আচ্ছা দেখেন, একদম হচ্ছে এই প্রথম লাইনে একটা ফর কল হয়েছে, তাইলে হচ্ছে ধরলাম যে কোডটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের প্রসেস কি, এখান থেকে একটা ফর কল হয়ে একটা নতুন প্রসেস আসলো, সেটা হচ্ছে প্রসেস এ। তাইলে এটা হচ্ছে আমার প্যারেন্ট প্রসেস, এই প্যারেন্ট প্রসেসের কাছে হচ্ছে দেখেন আইডি 1, এটার ভ্যালু যাবে হচ্ছে চাইল্ডের আইডি, এখানে যাবে হচ্ছে এর আইডি, আর যেটা হচ্ছে এ, এইখানে যাবে হচ্ছে 0, তাই তো? চাইল্ডের কাছে যাবে হচ্ছে রিটার্ন ভ্যালু 0। তাহলে এই লাইনটা এক্সিকিউট হওয়ার পরে আমার কাছে এখন হচ্ছে দুইটা প্রসেস আছে, তাহলে পরবর্তী অংশগুলো হচ্ছে এই যে এখান থেকে শুরু না, পরবর্তী অংশ, এই অংশ হচ্ছে দুইটা প্রসেস থেকেই এক্সিকিউট হবে। তাহলে প্রসেস পি থেকে যদি সেকেন্ড ফর্কটা এক্সিকিউট হয়, তাহলে হচ্ছে আরেকটা নতুন প্রসেস তৈরি হবে বি। তাহলে এইখানে দেখেন আইডি 1-এর ভ্যালু কত আছে, এর আইডি না, এটা হচ্ছে বিতে কপি হয়ে আসবে, এর আইডি এটা হচ্ছে বিতে কপি হয়ে আসলো। আর বিতে হচ্ছে আইডি 2 যেটা মানে ফর্কের রিটার্ন ভ্যালু যেটা, এটা হচ্ছে 0 হবে। আর বি এর প্যারেন্ট হচ্ছে পি, এখান থেকে ফর্কটা কল হয়েছে, তাহলে ওর কাছে হচ্ছে ফর্কের রিটার্ন ভ্যালু যাবে চাইল্ডের আইডি, তার মানে হচ্ছে বি এর আইডি যাবে। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা পি থেকে হচ্ছে দ্বিতীয় লাইনটা এক্সিকিউট করলাম, এখন হচ্ছে আবার প্রসেস এ থেকে সেম কাজ করা লাগবে। তাহলে প্রসেস এ থেকে হচ্ছে ফর্ক কল হইলো, তাহলে চাইল্ড তৈরি হইলো সি, এই অবস্থায় হচ্ছে দেখেন এতে আইডি 1-এর ভ্যালু 0, এটা হচ্ছে কপি হয়ে আসবে। আর সি এর জন্য হচ্ছে ফর্কের রিটার্ন ভ্যালু 0, যেহেতু এটা চাইল্ড। আর এর জন্য হচ্ছে আইডি 2 এর ভ্যালু বা ফর্কের রিটার্ন ভ্যালু হচ্ছে সি এর আইডি। এই পর্যন্ত গেল। এরপরে দেখেন ইফ এলস কন্ডিশনের পরে মাঝখানে হচ্ছে আরেক জায়গায় ফর্ক কল করা হয়েছে, হ্যাঁ, এই যে এই লাইনটাতে। তাহলে এটার জন্য দেখেন প্রথমে ইফ কন্ডিশনটাতে কি আছে, আইডি 1 গ্রেটার দেন 0 অ্যান্ড আইডি 2 গ্রেটার দেন 0, এটা হচ্ছে ম্যাচ করলে প্যারেন্ট টার্মিনেটেড বলতেছে, আর যদি ম্যাচ না করে তাহলে কার জন্য হচ্ছে ম্যাচ করবে না। দেখেন আইডি 1 গ্রেটার দেন 0, আইডি 2 গ্রেটার দেন 0 এরকম নাই কোন কোন জায়গায়, প্রসেস এ তে নাই, প্রসেস বি তে নাই, প্রসেস সি তে নাই, এই জায়গাগুলোতে হচ্ছে আইডি 1 গ্রেটার দেন 0 এই জিনিসটা নাই, হ্যাঁ। আর প্রসেস পি তে কি আছে দেখেন, প্রসেস পি তে আইডি 1 গ্রেটার দেন 0, মানে এই আইডিগুলোর ভ্যালু হচ্ছে গ্রেটার দেন 0 হয়, আর আইডি 2 এর ভ্যালু হচ্ছে গ্রেটার দেন 0, তার মানে এই অংশটা প্রসেস পি এর জন্য ট্রু হবে। আর এই যে এলস এর অংশটা, এই পার্টটা হচ্ছে প্রসেস এ বি সি এর জন্য ট্রু হবে। এই পর্যন্ত বুঝছেন? জি স্যার। জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি স্যার। তাহলে হচ্ছে আমাদের দেখেন আউটপুটটা কি হয়, এই জায়গায় আউটপুটটা নোট করে লিখে দেখা হবে না। সো প্রসেস পি থেকে হচ্ছে প্রিন্ট হবে প্যারেন্ট টার্মিনেটেড,
এবং হচ্ছে ইফ ইফ অংশটা শেষ হওয়ার পরে এই যে এই অংশে বের হয়ে লাস্টে প্রিন্ট হবে কি বাই, এই জিনিসটা হচ্ছে প্রিন্ট হবে। তাহলে এরপর প্রিন্ট হবে হচ্ছে বাই। আচ্ছা, তাহলে আমাদের প্রসেস পিটা হচ্ছে কমপ্লিট হইলো। হ্যাঁ, এবার হচ্ছে প্রসেস এ বি আর সি এর কাজ। আচ্ছা, আজানের জন্য কি আমার ভয়েস শুনতেছেন? আজেরটা শেষ হোক পরেই করি। আচ্ছা, একটু আমরা 2 মিনিট ওয়েট করি তাহলে। জি স্যার। আচ্ছা, হোয়াইট বোর্ড দেখতেছেন? স্যার, হ্যাঁ, স্যার বাই প্রিন্ট কেন হলো? ওই যে প্রসেস পি এর জন্য দেখেন, প্রসেস পিতে হচ্ছে প্রথমে তো এই যে প্রিন্ট এফ প্যারেন্ট টার্মিনেটেড, এটা হচ্ছে ইফ কন্ডিশনটা ট্রু হওয়ার কারণে প্রিন্ট হয়েছে। তাহলে ইফ যদি ট্রু হয়ে যায় এখান থেকে হচ্ছে বের হয়ে একবার এই লাইনে আসবে, তাহলে হচ্ছে কি বাই প্রিন্ট হবে এরপরে। মানে এই দুইটা জিনিসই হচ্ছে প্রসেস পি থেকে প্রিন্ট হয়েছে। স্যার এরকম তো আরো প্রবলেম ছিল যেগুলো হচ্ছে ওয়াইলের মানে লুপের মধ্যে থাকলে তাহলে ব্রেক হয়ে তারপর হচ্ছে পরেরটা প্রিন্ট হয়, কিন্তু এখানে তো কোনো লুপ নাই। আর এরকম প্রবলেম আরো ছিল যেটাতে এমন প্রিন্টই ছিল বাট ওটা প্রিন্ট হয়নি। মানে কি এখানে লুপ কেন লাগবে? এখানে দেখেন প্রিন্ট এফ স্টেটমেন্টটা ইফ কন্ডিশন ট্রু হলে হবে, তাই না? তাহলে ইফের কাজ শেষ হওয়ার পর কি ইফ এলস ইফ এই চেইন থেকে বের হয়ে যাবে না একদম? তাহলে এই চেইনটা কোথায় শেষ হয়েছে? এই লাইনে শেষ হয়েছে, তারপরে কি বাই প্রিন্ট হবে না? ও জি স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখেন এই এলস পার্টের ভিতর থেকে হচ্ছে এবিসি এই অংশগুলোর হচ্ছে কাজ শুরু হবে। তাহলে একটা একটা করে আসেন। তাহলে দেখেন এলস পার্টের ভিতরে কি প্রথমেই ফর কল করা হয়েছে না? তার মানে আমার প্রসেস এ, প্রসেস বি, প্রসেস সি তিনটা থেকে হচ্ছে একবার করে ফর কল হবে এই লাইনটার কারণে, বুঝছেন? এই লাইনটার কারণে, এই লাইনটার কারণে প্রসেস এ বি সি তিনটা থেকে হচ্ছে একবার করে ফর কল হবে। তাহলে এখান থেকে ফর কল করেন, এখান থেকে একটা একটু মাইকটা মিউট করে রাখেন আপনাদের। একজন একটু মাইক মিউট করেন। সারিয়ার নাজির আসিফ মনে হয়। স্যার আপনি ওটা মিউট করে দেন। আপনি মিউট করে দেন, আপনি ওটা মিউট করে দেন, অপশন আছে তো। এখানে তো মিউট করার অপশন দেয় নাই। স্যার ওর প্রোফাইলে হোভার করলে ওই মাইক্রোফোনে ক্লিক করেন। আচ্ছা, তাহলে এই পার্ট থেকে হচ্ছে তিনটা ফর কল হলো এই লাইনটার কারণে প্রসেস এ বি আর সি থেকে। আচ্ছা, তাহলে এই প্রত্যেকটা চাইল্ড প্রসেসে আইডি 3 ভেরিয়েবলটা মানে ফরকে রিটার্ন ভ্যালু যেখানে যাচ্ছে সেখানে হচ্ছে 0 হবে। আইডি 3 এর ভ্যালু হচ্ছে এই প্রত্যেক জায়গায় 0 হবে। আর যেগুলো হচ্ছে প্যারেন্ট প্রসেস, ওই প্যারেন্ট প্রসেসগুলোর কাছে আইডি 3 এর ভ্যালু কি হবে? চাইল্ডের আইডি হবে, তাই তো? তাহলে সংক্ষেপে লিখলাম আইডি 3 এখানে গ্রেটার দ্যান 0 হবে, এই জায়গায় আইডি 3 গ্রেটার দ্যান 0 হবে, আর প্রসেস সিতেও আইডি 3 গ্রেটার দ্যান। আচ্ছা, তাহলে এবার হচ্ছে চিন্তা করেন এখান থেকে তাহলে আউটপুট কি আসবে?
তাহলে এই যে এখন হচ্ছে আমাদের এ বি সি এবং হচ্ছে ডিইএফ, এই যে 6টা প্রসেস আছে, এই 6টা প্রসেসই হচ্ছে এখন এই অংশ থেকে হচ্ছে কার্যকর। তাহলে এখানে ইফ ID3 গ্রেটার দেন 0 তাহলে হচ্ছে চাইল্ড টার্মিনেটেড এটা প্রিন্ট হবে, আর এলস হচ্ছে গ্র্যান্ড চাইল্ড টার্মিনেটেড এটা প্রিন্ট হবে, ঠিক আছে। তার মানে দেখেন হচ্ছে এ বি আর সি এই 3টা প্রসেসের জন্য ID3 গ্রেটার দেন 0, তাহলে হচ্ছে চাইল্ড টার্মিনেটেড এটা 3বার প্রিন্ট হবে। তাহলে আমরা একটা প্রসেসের জন্য চিন্তা করি, ধরেন হচ্ছে প্রসেস এ এর জন্য চিন্তা করতেছি, তাহলে এ থেকে ফার্স্টে প্রিন্ট হবে চাইল্ড টার্মিনেটেড, এটা প্রিন্ট হওয়ার পরে ইফ অংশ শেষ, তাহলে হচ্ছে এই লাইনে আসবে, এই লাইনে আসলে এরপরে কিছু নাই, এই এলস পার্টটাও শেষ, তারপর হচ্ছে বাই প্রিন্ট হবে। তার মানে সিমিলারলি দেখেন বিসি প্রসেসটাও একইভাবে কাজ করবে, কারণ 3টার জন্যই হচ্ছে কি ID3 গ্রেটার দেন 0। তার মানে এবিসি যদি রান করে এইভাবে হচ্ছে আউটপুটগুলো আসা শুরু করবে, যে চাইল্ড টার্মিনেটেড, আর এরপরে হচ্ছে বাই প্রিন্ট হবে। তাহলে এই সেম দুইটা মানে এই সেম দুইটা জিনিস হচ্ছে প্রসেস বি এর জন্য একবার হবে, প্রসেস সি এর জন্য একবার হবে, বুঝছেন। এখন এটার অর্ডারটা আপনারা হচ্ছে যে কোনোটা দিতে পারেন, সমস্যা নাই আর কি। মানে ধরেন হচ্ছে আগে সবগুলো চাইল্ড টার্মিনেটেড দিলেন, তারপর হচ্ছে বাই দিলেন, তাতেও সমস্যা নেই, কারণ এখানে কেউ কারোর জন্য ওয়েট করতেছে না, যে কোনো অর্ডার হইতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের প্রসেস এ বি সি এইগুলো শেষ হয়ে গেল, পিও শেষ হয়ে গেছে, এখন হচ্ছে ডিইএফ বাকি। ডিইএফ এই 3টার জন্যই দেখেন ID3 হচ্ছে 0-র সমান, তার মানে আমার ইফ অংশটা ফলস হচ্ছে এই এলস পার্টটাতে আসতেছে। এই এলস পার্টটাতে গ্র্যান্ড চাইল্ড টার্মিনেটেড এটা প্রিন্ট হওয়ার পরে দেখেন এক্সিট ফাংশন কল স্যার এবিসিটা আরেকটু একটু ডিএফটা আরেকবার বলবো, স্যার এবিসি বুঝি নাই। স্যার এবিসির হচ্ছে আউটপুটটা আরেকবার। হ্যাঁ, এবিসি দেখেন আমরা এই অংশ থেকে দেখতেছিলাম, হ্যাঁ। তাহলে এই অংশ থেকে প্রথমে ফর কল হওয়ার কারণে ডিইএফ তৈরি হয়েছে, এরপর ইফের ভিতরে চেক করতেছে ID3 গ্রেটার দেন 0 কিনা, তাহলে প্রসেস এ বি সিতে তো হচ্ছে ID3 গ্রেটার দেন 0 হবে, কারণ ওরা হচ্ছে ফর কল করছিল। তাহলে সেই ক্ষেত্রে চাইল্ড টার্মিনেটেড এটা প্রিন্ট হবে। তাহলে ইফের কাজ শেষ, তাহলে ইফের পার্ট যদি হচ্ছে ট্রু হয়ে যায়, এলসের ভিতর তার ঢুকবে না, তাহলে এটা বাদ গেল। তারপরে হচ্ছে দেখেন এখান থেকে বের হয়ে কি আছে, এই যে প্রিন্টএফ বাই এটা আছে। তাহলে এ বি সি এই প্রত্যেকটা প্রসেসই হচ্ছে চাইল্ড টার্মিনেটেড প্রিন্ট করবে আর হচ্ছে বাই প্রিন্ট করবে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এবার আসেন হচ্ছে ডিইএফ এ। তাহলে ডিইএফ এই 3টার জন্য হচ্ছে দেখেন ID3 হচ্ছে ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে যে ID3 গ্রেটার দেন 0 কিনা এই লাইনটা হচ্ছে ওদের জন্য ফলস হইতেছে, তাহলে ওরা হচ্ছে এই এলস পার্টটা এক্সিকিউট করবে। এখানে দেখেন প্রিন্ট করা হচ্ছে গ্র্যান্ড চাইল্ড টার্মিনেটেড, এরপরে হচ্ছে এক্সিট ফাংশন কল করা হয়েছে। এক্সিট ফাংশন কল করা মানে হচ্ছে প্রোগ্রাম ক্লোজ করে দেওয়া বা টার্মিনেট করে দেওয়া, বুঝছেন, প্রসেস টার্মিনেট করে দেওয়া। তার মানে এটার পরেই হচ্ছে প্রসেস শেষ, এখানে হচ্ছে আর পরের লাইনে যাবেই না। তাহলে এই ডিইএফ এই 3টা জায়গা থেকে শুধুমাত্র গ্র্যান্ড চাইল্ড টার্মিনেটেড এটা প্রিন্ট হবে। স্যার এক্সিট 0 দিলে তাহলে তখন কি আর বাইরে যাবে না, এটা বুঝাইলেন? তখন হচ্ছে ওই লাইনের পরে প্রসেসটা ক্লোজড হয়ে যাবে, এটার অস্তিত্ব নাই কোনো। তাহলে তো বাই প্রিন্ট, বাই তখন প্রিন্ট তো হবে না, তখন তো বাই প্রিন্ট হবে না, তাই না? হ্যাঁ স্যার এক্সিট যদি 1 থাকে, একই কথা, মানে এক্সিট ফাংশনটা কল হইলে ওইটা হচ্ছে প্রোগ্রাম ক্লোজ হয়ে যায়। এদিকে লাইক রিটার্ন আর 0 এর এক্সিট মতো। হচ্ছে আপনি দাঁড়ান শেষ করি, এক্সিট হচ্ছে 0 দিবেন নাকি 1 দিবেন, এটা মানে হচ্ছে যে আমরা এখানে রিটার্ন 0 দেই না, তো এরকম হচ্ছে আপনি এই প্রসেস থেকে কি রিটার্ন করতে চান সেটা হচ্ছে এক্সিট ফাংশনের ভিত্তিতে হয়। এইবার বলেন। আচ্ছা স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার সেকশন ডি এর সেট স্যার ওই আগে যে ভিডিওটা ছিল ওটা থেকে একটা কোশ্চেন ছিল আমার। আচ্ছা দাঁড়ান, আমি হচ্ছে এবার আউটপুটটা ক্লিয়ার করে দেখেন, এইখানে যে অর্ডারটা সেটা হচ্ছে কম্পিউটার থেকে রান দিয়ে নেওয়া, আর এইখানে অর্ডারটা হচ্ছে আমরা করলাম, হ্যাঁ। সো অর্ডার চেঞ্জ হতে পারে, বাট দেখেন যা যা আসার কথা তা তা আসছে কিনা। প্যারেন্ট টার্মিনেটেড এখানে একবারই প্রিন্ট হয়েছে, মিলছে। বাই দেখেন কয়বার আসছে, 1 বার 2 বার 3 বার 4 5 6 7 বার হচ্ছে বাই প্রিন্ট হয়েছে। আচ্ছা বাই 7 বার হইলো না কেন দেখতে হবে, বাই সব জায়গা থেকে প্রিন্ট আমাদের এখানে হচ্ছে 3 বার প্রিন্ট হয়েছে, 4 বার, এই 3টা থেকেও এখানে কেন জানি বাই প্রিন্ট হয়েছে। আচ্ছা এটা দেখতেছি, চাইল্ড টার্মিনেটেড গ্র্যান্ড চাইল্ড টার্মিনেটেড এগুলো ঠিক আছে সব। আচ্ছা দাঁড়ান দেখি বাই গ্র্যান্ড পর বাই হবে তো ইফ এর পরে আছে না, এটা মানে ইফ ক্লোজ এর পরে বাই এর ইয়াটা আছে না। আচ্ছা আমি একটু রিচেক করি।
হ্যাঁ, ইফের পরে হচ্ছে এটা, এলসের পরে হচ্ছে প্রিন্ট করতেছি গ্র্যান্ড চাইল্ড টার্মিনেট, এইখানেই হচ্ছে এক্সিট কল করতে। সো এই বাইটা তো আসা উচিত না। এটা তো ইফ বা ইলস কোনোটার ব্র্যাকেটে নাই, তো এটা একদম না না লাস্টে না না, এইখানে হচ্ছে দেখেন এই জিনিসটা হচ্ছে এভাবে কাজ করে। যখন হচ্ছে আপনি এই ফাংশনটাকে কল করতেছেন, এটার মানে বোঝায় এরপরে হচ্ছে আপনার প্রোগ্রামটা ক্লোজ হয়ে গেছে, কাইন্ড অফ হচ্ছে আপনি এরকম এই যে মানে কি বলবো, কাইন্ড অফ হচ্ছে আপনি এরকম এটাকে ক্রস করে দিতেছেন, এরকম বুঝতে পারছেন, এরকম ক্রস করে দিতেছেন। তো পরের লাইনগুলোতে আর হচ্ছে যাবেই না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এই স্যার কাজটা আপনার হচ্ছে- এই এটাই মানে লাস্ট যেটা করলেন এটাই হুম। মনে হয় ঠিক আছে স্যার। হ্যাঁ, এটাই ঠিক আছে, আপনারা এটাই ফলো করেন। হ্যাঁ, আচ্ছা, বাট হ্যাঁ, আর পরীক্ষার সময় তো আর আপনারা কম্পিউটার রান দিয়ে দিবেন, আপনারা তো লজিক্যালি বের করবেন। সো আপনাদের লজিক্যালি যেরকম আসে ওইটাই হবে আসলে। ঠিক আছে, এটা স্টিল হচ্ছে আমি রিচেক করবো না একটু রান করে, কেন স্যার এবার অ্যান্ড্রয়েডের আসছে। প্রবলেমটা একটু হ্যাঁ, দেখাই দিন। এবার আসি হচ্ছে অ্যান্ড্রয়েড প্রবলেম। এর নিচের প্রবলেমটা একটু দেখা দিবেন, এই শীটের নিচেরটা। হ্যাঁ, এটা এটাতে কি আছে? কেমন জানি অ্যারে দিয়ে করা। না, এর ঝামেলাগুলো হচ্ছে আপনাদের লাগবে না, সো করতে পারেন। হ্যাঁ, জি জি, এটা কনফিউজড, অ্যারে দিয়ে করা, এই জন্য কনফিউজড হয়ে গেছে। স্যার অ্যারেটাও তো মনে হয় সামারে আসছিল, সামার 23-এ অনেক আগের। হ্যাঁ হ্যাঁ, এটা লাগবে না। জি স্যার। আচ্ছা স্যার আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন করি স্যার। হ্যাঁ, স্যার এখানে যেরকম আইডি 1 গ্রেটার দেন 0, আইডি 2 গ্রেটার দেন 0, যে আমাদের একটা সাপোজ কোশ্চেন আসলো আইডি 1 ইকুয়াল ইকুয়াল নাকি, তখন কি এটা আমরা যদি ইকুয়াল ইকুয়াল হবে কখনো? দুইটা প্রসেসর আইডি কখনো হচ্ছে সেম হবে না, তাইলে দুইটা কিন্তু কখনো ম্যাচ করবে না কখনো। আচ্ছা ঠিক আছে, আর স্যার যদি চাইল্ডের দুইটা প্রসেসের আইডি কি ইকুয়াল ইকুয়াল হইতে পারবে? না না, চাইল্ডগুলো তো আলাদা আলাদা একটা প্রসেসই, ওর আইডিও কখনো ম্যাচ করবে না। তো আচ্ছা, তাহলে হচ্ছে চাইল্ডের হইতে পারে না, কিন্তু যদি আবার একটা কোশ্চেন থাকলো আইডি 2 গ্রেটার দেন আইডি 1, তখন কোনটা বড় কিভাবে বুঝবো? আচ্ছা, এই টাইপের জিনিসগুলো আসলে থাকবে না, এটা একটু নন ডিটারমিনিস্টিক হয়ে যায়, মানে হচ্ছে কোনটা যে আসলে বড় হবে এটা নিশ্চিত করে বলা যায় না, তো এই টাইপের কোশ্চেন থাকবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো আমরা হচ্ছে ওই অ্যান্ড্রয়েডের ঝামেলাগুলো একটু রিক্যাপ করে দিই। দেখেন, স্যার প্রসেস ট্রি থেকে জম্বি প্রসেস কোনটা আর অরফান প্রসেস কোনটা ওইটা একটু বলে দিন লাস্টে। কোন প্রসেস আরেকবার একটু বলেন? অরফান মানে যে প্রসেস আর জম্বি প্রসেস কোনগুলা আর কি, ওইটা বের করবো কিভাবে প্রসেস ট্রি থেকে ওইটা একটু বলে দিন লাস্টে। আচ্ছা, অরফান প্রসেস হচ্ছে, আচ্ছা আমি এটা আপনাকে মিনিং বলে দিই তাইলে বুঝবেন। হ্যাঁ, জম্বি প্রসেস বলতে হচ্ছে আপনার যেই প্রসেসটা টার্মিনেট হয়ে গেছে। হ্যাঁ, টার্মিনেটেড, এটাকে বলতেছে হচ্ছে জম্বি প্রসেস। আর অরফান প্রসেস মানে হচ্ছে যেই প্রসেসের হচ্ছে প্যারেন্ট টার্মিনেটেড হয়ে গেছে। হ্যাঁ, তার চাইল্ড প্যারেন্ট ইজ টার্মিনেটেড। আচ্ছা, এখন হচ্ছে কেন এই কনসেপ্টটা লাগে সেটা বলি। যে আমরা এই যে যখন হচ্ছে একটা প্যারেন্ট থেকে একটা চাইল্ড তৈরি করি, তো এই চাইল্ডটা যখন হচ্ছে টার্মিনেটেড হয় তখন হচ্ছে আমরা দেখছি আমরা যে জুম্বি স্টেট থাকে সেই স্টেটে কি হয় যে একটা প্রসেসের জন্য যেসব রিসোর্স অ্যালোকেশন করছি ওই রিসোর্সগুলো হচ্ছে ব্যাক নেওয়া হয়, তাই না? ঠিক আছে, জি তো স্যার। ওই রিসোর্সগুলো ব্যাক নেওয়ার কাজটা হচ্ছে এই প্যারেন্ট প্রসেসের মাধ্যমে। তার মানে হচ্ছে একটা প্রসেস যখন জুম্বিতে আসে তার মানে বোঝায় প্রসেসটা টার্মিনেট হয়েছে। এখন ওই প্রসেসের জন্য যেসব রিসোর্স অ্যালোকেট করা হয়েছিল ওগুলো ডিঅ্যালোকেট করার কাজ হচ্ছে প্যারেন্ট প্রসেস। আর অরফান প্রসেস যেটা, সেটা হচ্ছে যে আপনার চাইল্ড প্রসেসটা এখনো টার্মিনেট হয় নাই, এই অবস্থায় হচ্ছে প্যারেন্ট প্রসেসটা টার্মিনেট হয়ে গেছে, মানে এরকম যে চাইল্ড এখনো হচ্ছে টার্মিনেট হয় নাই, এই অবস্থায় হচ্ছে প্যারেন্ট টার্মিনেট হয়ে গেছে, তাহলে ওর হচ্ছে কোনো প্যারেন্ট নাই, এই অবস্থায় ওকে হচ্ছে আমরা অরফান প্রসেস। তাহলে এইসব যে অরফান প্রসেসগুলো থাকে ওগুলার হচ্ছে রিসোর্স ডিঅ্যালোকেশন করার দায়িত্ব হচ্ছে একদম শুরুতে যে প্রসেস থেকে সব কিছু তৈরি হয় সেটাকে হচ্ছে ইনিট প্রসেস বলে, ওই প্রসেস কাছে চলে যায়। বুঝতে পারছেন? মানে আমরা যখন কম্পিউটার রান করি তখন অপারেটিং সিস্টেম একদম শুরুতে একটা ডিফল্ট প্রসেস খুলে দেয় যেটা থেকে বাকি প্রসেসগুলো তৈরি হয়। মানে আমরা যত সফটওয়্যার ওপেন করি সবগুলো হচ্ছে এই ইনিট প্রসেস থেকে তৈরি হয়। তো ওই অরফান প্রসেসগুলোর রিসোর্স ডিঅ্যালোকেশন করার কাজ এই ইনিট প্রসেসের কাছে চলে যায়, এটাই। স্যার জম্বি প্রসেস যখন টার্মিনেট হয় তখন কেউ একটা সিগন্যাল দেয় প্যারেন্ট প্রসেসকে যে আমি টার্মিনেট হয়ে গেছি। না না, এটা হচ্ছে অপারেটিং সিস্টেম হ্যান্ডেল করে এটা।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই টুকটাক বিষয়ে আসি। হ্যাঁ, অ্যান্ড অরের ব্যাপারগুলো। আচ্ছা দেখেন, ফার্স্টে অ্যান্ড অরের বেসিক আইডিয়াটা কি দেখেন। অ্যান্ডের যদি হচ্ছে বাম পাশটা ট্রু থাকে তাহলে হচ্ছে ডান পাশটা চেক করে, আর অ্যান্ডের যদি হচ্ছে বাম পাশে ফলস হয়ে যায় তাহলে হচ্ছে ডান পাশে আর হচ্ছে যায় না। এটা হচ্ছে বেসিক আইডিয়া। আর যেটা হচ্ছে অর অপারেটর ছিল সেটার জন্য বাম পাশ হচ্ছে যদি ট্রু হয়ে যায় তখন আর ডান পাশটার দিকে যায় না, আর বাম পাশ যদি হচ্ছে ফলস হয় তখন হচ্ছে ডান পাশটা চেক করে এখান থেকে হচ্ছে ট্রু পাওয়া যায় কিনা। ঠিক আছে, এর ভিত্তিতে হচ্ছে আপনাদের হচ্ছে কিছু দেখেন কোশ্চেন বানানো যায়। সেটা হচ্ছে কি, যে ধরেন প্রথমে ফর কল করলাম, এরপরে হচ্ছে অর অপারেটরটা আছে, এরপর হচ্ছে এখানে আমি কিছু একটা করতেছি, এটা একটা জিনিস হইতে পারে। তাহলে এইখানে কি হবে দেখেন, যে ধরেন এখানে হচ্ছে আরেকটা ফর কল, তাহলে এই লাইনটা ধরেন প্রসেস পিতে আছে এবং প্রথম ফর্কটা দেখেন, এই ফর্কটা কিন্তু কোনো কিছু চেক করা ছাড়াই হচ্ছে ফার্স্টে কল হবে, মানে এখানে কোনো কন্ডিশন চেক করতেছি না, ফার্স্টে হচ্ছে আগে ফর্কটা কল করতেছি, এর রিটার্ন ভ্যালুর ভিত্তিতে হচ্ছে কন্ডিশন চেক করব। তাহলে এই ফর্কটা হচ্ছে অবশ্যই কল হবে। তাহলে পি থেকে হচ্ছে এ তৈরি হলো। এখন এই ফর্কের রিটার্ন ভ্যালু হচ্ছে পি এর জন্য কি হবে, এর আইডি, আর এর জন্য কি হবে 0। ঠিক আছে, এখন ইফের ভিতরে আপনি যদি হচ্ছে একটা ফাংশন কল করেন আর এই ফাংশনের ভ্যালুটা যদি হচ্ছে একটা নন জিরো ভ্যালু হয়, মানে জিরো বাদে অন্য যে কোনো কিছু হয়, তাহলে সেটা হচ্ছে ইফের ভিতরে ট্রু হিসেবে কাজ করে, মানে কন্ডিশনটা তখন ট্রু হয়। আর আপনি যদি হচ্ছে ইফের ভিতরে একটা ফাংশন কল করার পর সেখান থেকে হচ্ছে রিটার্ন ভ্যালুটা 0 পান, তাহলে এই জিরোটাকে হচ্ছে ফলস হিসেবে ট্রিট করে, তার মানে ইফ কন্ডিশনটা ফলস হয়। বুঝতে পারছি এই পর্যন্ত? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে এই যে দেখেন আমার পি এটা একটু আরেকবার রিক্যাপ করা যাবে নিচের পার্টটা ফর্কের? এই যে এই দুইটা লাইন, স্যার ওই যে পি থেকে হচ্ছে এর যে ইয়াটা আইডি আর তো যে ফর্কের রিটার্ন মানে ফর্কের ভ্যালুটা যে ও, 0 হয়ে যায় রিটার্ন আপনার করে হচ্ছে এটা। প্যারেন্ট প্রসেসের জন্য ফর্কের রিটার্ন ভ্যালু, ফর্ক ফাংশন কল করলে যে রিটার্ন ভ্যালু আসে সেটা হচ্ছে চাইল্ডের আইডি। আর চাইল্ড প্রসেস যে তৈরি হলো ফর্ক কল করার মাধ্যমে, নতুন যে চাইল্ড প্রসেসটা তৈরি হলো ওর কাছে হচ্ছে ফর্কের রিটার্ন ভ্যালু যায় 0, এটা হিসেবে লিখছি। এই প্যারেন্ট প্রসেসের কাছে ফর্কের রিটার্ন ভ্যালু চাইল্ডের আইডি, আর চাইল্ড প্রসেসের কাছে ফর্কের রিটার্ন ভ্যালু 0। জি স্যার। আচ্ছা, আর ইফের ভিতরে কোনো ফাংশন থেকে নন জিরো ভ্যালু রিটার্ন হলে ট্রু হয় আর 0 রিটার্ন হলে ফলস হয়। তাহলে দেখেন প্রসেস পি এর জন্য এইখানে আমরা হচ্ছে পাচ্ছি কি এর আইডি, যেটা হচ্ছে একটা নন জিরো ভ্যালু, তার মানে হচ্ছে কি এই অরের বাম পাশটা ট্রু হচ্ছে না প্রসেস পি এর জন্য। তাহলে অর অপারেটরের বাম পাশ যদি ট্রু হয় তাহলে ডান পাশটা আর হচ্ছে চেক করে না বা ওই সাইডে হচ্ছে যায় না, তার মানে প্রসেস পি থেকে এই ডান পাশের ফর্কটা আর কল হবে না। বুঝতে পারছেন এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, এবার আসেন হচ্ছে প্রসেস। স্যার এটা তো জিরো হইতে পারে, যে এর যে ইয়াটা ওইটা ইকুয়াল টু জিরো হবে না। আইডি কখনো 0 হয় না, আইডি হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার হয়। ঠিক আছে, আইডি কখনো 0 হবে না। আমরা যে এক্সাম্পলে যে ওইটা আগেরটা দেখালেন ওই সময় ওইটা জিরো ছিল না, আর ওইটা গ্রেটার দেন 1 ছিল, 0 ছিল না। আগের এক্সাম্পল আমি মনে হয় এরকম গ্রেটার দেন 0 লিখছি, কোনোটা ইকুয়াল টু 0 লিখি নাই। আর চাইল্ড প্রসেসের জন্য হচ্ছে ইকুয়াল টু 0 লিখছি, মানে ওইখানে হচ্ছে এরকম ছিল যে হচ্ছে আপনি এই যে হ্যাঁ আমি ওইটাই বলতেছি, চাইল্ডটা যদি 0 হয় তাহলে তো ওইটা তো এক্সিকিউট তো ফলস হয়ে গেল হ্যাঁ স্যার। 0 কখন হবে ওটাতে আসতেছি দেখেন। তাহলে আমরা পি প্রসেস থেকে এক্সিকিউট হবে না এটা হচ্ছে কনফার্ম করলাম। এখন হচ্ছে প্রসেস এর জন্য দেখেন, প্রসেস এ হচ্ছে এই ফর্কটা কল করার মাধ্যমে তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এইখান থেকে হচ্ছে ফর্কের রিটার্ন ভ্যালুটা প্রসেস এর কাছে যায় 0। ঠিক আছে, তাহলে এই 0টা হচ্ছে দেখেন ফলস হিসেবে ট্রিট করবে। তাহলে এখন হচ্ছে অর অপারেটরের ডান পাশটা এক্সিকিউট হবে, তাহলে প্রসেস এ থেকে আরেকটা ফর্ক কল হবে, তাহলে প্রসেস এ থেকে হচ্ছে আরেকটা ফর্ক কল হবে। বুঝছেন, এই হচ্ছে বি। ঠিক আছে, সেটা তাহলে এটাকে সেকেন্ড ফর্ক বলতেছি। সেকেন্ড ফর্কের জন্য ফর্ক রিটার্ন ভ্যালু 0, আর প্রসেস এর জন্য যে সেকেন্ড ফর্কটা কল হলো সেখান থেকে হচ্ছে ফর্কের রিটার্ন ভ্যালু আসবে বি এর আইডি। এবার বলেন
স্যার বি এর ফর্কটা স্যার আরেকবার একটু বুঝাই দেন, মানে যে বিটা কিভাবে আসলো? এই যে প্রসেস এর জন্য হচ্ছে ফর্ক ফাংশনের রিটার্ন ভ্যালুটা 0। তাহলে ফর্ক ফাংশনের রিটার্ন ভ্যালুটা যদি 0 হয়, অর অপারেটরের বাম পাশটা হচ্ছে ফলস হইল, তার মানে হচ্ছে ডান পাশটা এবার এক্সিকিউট করে দেখবে এখানে ফলস পায় নাকি ট্রু পায়। তাহলে এই কারণে হচ্ছে ডান পাশের ফর্কটা কল হবে, এটা কল হওয়ার মাধ্যমে বি প্রসেসটা তৈরি হলো। জি স্যার। আচ্ছা, এবার আসি হচ্ছে এন্ড অপারেটরে। স্যার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ। স্যার এখানে ফর্ক তো 0 হচ্ছে চাইল্ডের জন্য, মানে হচ্ছে গিয়ে এর মান তো 0 তাই না স্যার? যদি চাইল্ডের আইডি ধরি, ফর্ক আইডি, তাহলে ইফ এর ভিতরে তো স্যার যদি অর থাকে স্যার, প্রথমে যদি 0 পায় তাহলে তো সে ফলস, তার জন্য তো পরের ফর্কটা কল করলো, বুঝলাম। কিন্তু স্যার প্রথমে যদি সে ফলস হয়ে যায় তাহলে পরের ফর্কটা প্যারেন্ট থেকে না করলে চাইল্ড থেকে, মানে এ থেকে কেন কল হলো স্যার? এটা একটু কনফিউজ। প্যারেন্টে তো কিছু হবে না, কারণ প্যারেন্ট তো গ্রেটার দেন 0 না। আচ্ছা, এরকম ছিল তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, এরকম যখন ছিল তখন হচ্ছে আমরা কতটুকু অংশ কমপ্লিট করতাম, দেখেন এই যে এই পার্ট অংশটা কমপ্লিট। প্রোগ্রাম এক্সিকিউশনের পরের অংশটা এখনো বাকি না? জি। এই পরের বাকি থাকা অংশ হচ্ছে এখান থেকে একবার রান হবে, এখান থেকে একবার রান হবে। তার মানে বেসিক্যালি আপনি চিন্তা করেন এখানে হচ্ছে আপনার দুইটা প্রসেস, এখন এই প্রসেস এর ভিতরে হচ্ছে এই ইনস্ট্রাকশনটা আছে, আর প্রসেস এর ভিতরে হচ্ছে ইনস্ট্রাকশনটা আছে। তাহলে প্রসেস পি এর হচ্ছে এতটুকু কমপ্লিট হয়েছে, আর এতটুকু কমপ্লিট হওয়ার কারণে হচ্ছে প্রসেস এর জন্ম হয়েছে। তাহলে প্রসেস এ হচ্ছে এখন বাকি অংশ থেকে শুরু করছেন। জি স্যার, এখন বুঝতে পারছি। তাহলে পি থেকে হচ্ছে একবার এই জিনিসটা যাচ করা লাগবে, এ থেকে হচ্ছে একবার এই জিনিসটা যাচ করা লাগবে। আচ্ছা আচ্ছা, একটু আগে যে চিত্রটা আছে এখানে ফর্ক অর ইকুয়াল ফর অর ফর্ক, মানে দুইটা ফর্ক অর এর জন্য করছেন না? হ্যাঁ, অর এর জন্য। সো এখানে স্যার অর এর জন্য কি একটা চিত্র আরেকটা ফর্ক কল মানে ড্র করা হবে না তো? অর এর জন্য একটা হবে না? আচ্ছা, এটা তো আমি চিত্রটা মুছে দিই, কমপ্লিট করলে এরকম হবে। আচ্ছা, এবার হচ্ছে এন্ডেরটা দিয়ে আমরা হচ্ছে এই টপিকটা শেষ করি। হোয়াইল লুপের ওইটা হচ্ছে মিডের জন্য আর লাগবে না, এত কঠিন দেওয়া হয় না মিডে। আপনারা জাস্ট এই ইফের জিনিসগুলো ঠিক মতো বুঝতেই হবে। ফর্ক এন্ড ফর্ক এর ব্যাপারে আসি। তো দেখেন আইডিয়া হচ্ছে আগের মতোই, এখানে হচ্ছে এন্ডের জন্য যেটা লক্ষ্য রাখা লাগবে, বাম পাশ যদি হচ্ছে ট্রু হয় তখন হচ্ছে ডান পাশটা রান করবে, আর বাম পাশ যদি হচ্ছে ফলস হয়ে যায় তাহলে হচ্ছে আর ডান পাশটা এক্সিকিউট হবে না। এটা খেয়াল রাখলেই হবে। তাহলে দেখেন একদম শুরুতে হচ্ছে এটাকে প্রসেস পি ধরলাম, প্রসেস পি থেকে হচ্ছে প্রথম ফর্কটা কল হইলো, কল হওয়ার কারণে হচ্ছে প্রসেস এ তৈরি হইলো। তাহলে এখান থেকে হচ্ছে ফর্কের ভ্যালু হবে চাইল্ডের আইডি, আর প্রসেস এ থেকে ফর্কের রিটার্ন ভ্যালু হবে হচ্ছে 0। এবার চিন্তা করেন এখন দুইটা প্রসেস থেকেই হচ্ছে এন্ড অপারেটরের এই পাশটা রিটার্ন ভ্যালু চেক করবে। তাহলে প্রসেস পি থেকে যখন এই রিটার্ন ভ্যালুটা চেক করা হচ্ছে, দেখতেছি হচ্ছে আমি একটা নন জিরো ভ্যালু পাচ্ছি, তার মানে এই পাশটা ট্রু হচ্ছে। তাহলে এন্ড অপারেটরের বাম পাশ যদি ট্রু হয় আমরা হচ্ছে ডান পাশটা রান করব। তাহলে ডান পাশটা রান করলে কি হইতেছে, এখানে আরেকটা ফর্ক কল করতেছে, তাহলে হচ্ছে আরেকটা চাইল্ড তৈরি হবে। আবার হচ্ছে প্রসেস এ থেকে এবার চিন্তা করেন, প্রসেস এ থেকে হচ্ছে এখন এই ফর্ক থেকে রিটার্ন করলো, এই ফর্ক থেকে রিটার্ন করলে ভ্যালু পাচ্ছি আমরা 0। তাহলে এন্ড অপারেটরের বাম পাশে যদি 0 পাই সেটা হচ্ছে ফলস হচ্ছে, তাহলে আমরা ডান পাশটা চেক করব না, তাহলে এই ফর্কটা আর এ থেকে কল হইল না। ঠিক আছে, এই হচ্ছে এন্ড অপারেটরের জন্য এরকম হবে। স্যার এখানে যদি স্যার গ্রেটার দেন ইকুয়াল সাইন থাকতো এন্ড এর বদলে, তখন ট্রিটা কেমন হইতো? গ্রেটার দেন ইকুয়াল সাইন, আচ্ছা দেখেন
আমরা গ্রেটার দেন ইকুয়াল বলি, লেস দেন ইকুয়াল বলি, ইকুয়াল ইকুয়াল বলি, নট ইকুয়াল বলি, প্লাস বলি, মাইনাস বলি। হ্যাঁ, এই জিনিসগুলা করে কি আপনার হচ্ছে বোথ সাইডের ভ্যালু লাগে, তাই না? এগুলা হচ্ছে কি অপারেটর, বাইনারি অপারেটর, দুইটা করে অপারেন্ট লাগে, রাইট? জি স্যার। তার মানে এগুলোর জন্য হচ্ছে আপনার অবশ্যই দুইটা সাইডই এক্সিকিউট হবে। মানে এখানে হচ্ছে এমন না যে একটা এমন হলে আরেকটা হবে না, এরকম না, এখানে হচ্ছে আপনার দুইটা অংশ এক্সিকিউট হবে। বাট অর অপারেটর, অ্যান্ড অপারেটর, এগুলা হচ্ছে কম্পাইলার অপটিমাইজ করে যে অর মানে কি একটা ট্রু হইলেই হচ্ছে পুরো কন্ডিশন ট্রু, তাহলে আমি যদি বাম পাশে ট্রু পেয়ে যাই আমার ডান পাশে যে টাইম ওয়েস্ট করার দরকার নাই। অ্যান্ড অপারেটরে কি হয়, দুইটাই ট্রু হওয়া লাগবে, তাহলে আমি বাম পাশে যদি হচ্ছে ফলস পেয়ে যাই তাহলে আমার ডান পাশ চেক করে আর টাইম ওয়েস্ট করার দরকার নাই। এটা হচ্ছে কম্পাইলারের অপটিমাইজেশন, এই কারণে হচ্ছে ব্যতিক্রমগুলা। বাট এই জিনিসগুলোর জন্য হচ্ছে বোথ অংশই হচ্ছে এক্সিকিউট হবে, এখানে হচ্ছে এরকম না যে একটা এমন হলে আরেকটা হবে না, বুঝতে পারছেন? জি স্যার। স্যার তখন প্যারেন্ট থেকেও ডাবল ক্রিয়েট হবে, আবার চিলড্রেন থেকেও ক্রিয়েট হবে, মানে চেক করার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনাদের একটা সিটিতে দেওয়া ছিল। জি স্যার। স্যার যদি হচ্ছে গিয়ে এই ফর্কের এন্ড আর অর এগুলো যদি ভ্যারিয়েবলে থাকে, যেমন স্প্রিং মনে হয় স্প্রিং 24 এর কোশ্চেনটা ছিল, ওখানে হচ্ছে আগে হচ্ছে P1 আর P2 ভ্যারিয়েবলে ফর্ক দুইটা কল করা হয়েছে, আবার এন্ড দিয়ে কল করা হয়েছে। এই যে এরকম ছিল। হ্যাঁ স্যার, তারপরে ইফ কন্ডিশন চেক করছে, এখন আমি কি আগে এরকম কিছু, তাই তো? স্যার হ্যাঁ এরকম অনেকগুলো কন্ডিশন দেওয়া ছিল যে পরে চেক করছে ইফ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, স্যার এখন এই ক্ষেত্রে আমি কি করবো, এখন এই ক্ষেত্রে আমি শুরুতে ভ্যারিয়েবলে যখন রাখছি, এখন কি আমি এন্ড এর জিনিসটা চেক করবো যে ওইটা ট্রু হয়েছে কিনা, তাহলে আমার এখন প্রসেস ট্রিটা কেমন হবে? আচ্ছা দেখেন, একদম পি থেকে হচ্ছে এই যে এই প্রথম ফর্কটা কল হইলো, এই প্রথম ফর্কটা কল হওয়ার কারণে হচ্ছে প্রসেস এ আসলো। হ্যাঁ, তাহলে এখন পি এর জন্য এই প্রথম ফর্কে আসবে হচ্ছে এর আইডি, আর এ থেকে আসবে হচ্ছে 0, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এই এন্ড অপারেটরের বাম পাশটা হচ্ছে ট্রু হইতেছে প্রসেস পি এর জন্য, তাহলে প্রসেস পি থেকে ডান পাশটা এক্সিকিউট হবে, তাহলে ডান পাশটা যদি এক্সিকিউট হয় আরেকটা ফর্ক কল হবে, এটাকে হচ্ছে আমরা ফর্ক 2 বললাম, এর রিটার্ন ভ্যালু 0। আর দেখেন এই ফর্ক 1 এর হচ্ছে কি এর আইডি ছিল না, এটা হচ্ছে কপি হয়ে বিতে আসবে, ফর্ক 1 এর ভিতর হচ্ছে এর আইডি আছে। আর প্রসেস পি যেহেতু হচ্ছে বি এর প্যারেন্ট, ওর কাছে কি ফর্কের রিটার্ন ভ্যালু যাবে হচ্ছে বি এর আইডি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর প্রসেস এ এটার জন্য হচ্ছে কি ফলস আসবে ফর্কের রিটার্ন ভ্যালু প্রসেস এর জন্য, তাহলে হচ্ছে ডান পাশের ফর্কটা আর কল হবে না, তাহলে এখানে জাস্ট হচ্ছে একটাই আছে। তাহলে এই হচ্ছে আমার প্রসেস ট্রিটা গেল। এবার আসি হচ্ছে আমার আর এর ভ্যালু কোনটার জন্য কি হবে। তাহলে দেখেন প্রসেস পিতে দুইটা নন জিরো ভ্যালুকে হচ্ছে অ্যান্ড করা হচ্ছে, ভ্যালু দুইটা কি আমাদের জানা নাই, কিন্তু একটা নিয়ম আছে, আপনার অ্যান্ড অপারেটরের দুই পাশে যদি হচ্ছে নন জিরো ভ্যালু থাকে, তাহলে ওই দুইটা জিনিসকে আপনি যদি অ্যান্ড করেন তাহলে হচ্ছে রেজাল্টটা একটা নন জিরো ভ্যালুই হয়, ঠিক আছে? তার মানে হচ্ছে আমার পি প্রসেসের ভিতরে আর এর ভ্যালুটা একটা নন জিরো ভ্যালু হবে, বাট কি হবে এটা এক্স্যাক্টলি বলা যায় না, কারণ আমরা তার ভ্যালুগুলো জানি না কি হইতে। আচ্ছা, এবার হচ্ছে প্রসেস এ আর প্রসেস বি এর জন্য চিন্তা করেন। প্রসেস এ তে দেখেন ফর্ক 1 এর রিটার্ন ভ্যালু হচ্ছে 0, আর প্রসেস বি তে হচ্ছে ফর্ক 2 এর রিটার্ন ভ্যালু 0, তাই না? আচ্ছা, তাহলে ফর্ক 1 মানে এন্ড অপারেটরের এক পাশে হচ্ছে দেখছে 0 পাওয়া গেছে, তাহলে ডান পাশটা চেক করেন নাই, সেক্ষেত্রে হচ্ছে আর এর ভ্যালুটা হচ্ছে 0 হয়ে যাবে। আর প্রসেস বি এর জন্য বাম পাশে হচ্ছে একটা নন জিরো ভ্যালু আছে, আর এন্ড অপারেটরের ডান পাশে হচ্ছে 0 আছে, তাহলে আপনি যে কোনো নন জিরো ভ্যালুর সাথে যদি 0কে অ্যান্ড করেন তাহলে রেজাল্টটা 0 হয়ে যায়, তাহলে প্রসেস বি এর জন্য আর এর ভ্যালু হচ্ছে 0 হবে। তার মানে হচ্ছে এই ইফ অংশে যা যা লেখা থাকবে এই জিনিসগুলো হচ্ছে প্রসেস এ আর বি এর জন্য কার্যকর হবে, আর এলস পার্টে যা যা লেখা আছে সেটা হচ্ছে প্রসেস পি এর জন্য কার্যকর হবে। ক্লিয়ার হয়েছে? স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, স্প্রিং 24 এ যেটা আসছিল ওখানে ফর টোটাল 4 বার কল হয়েছে, p1 ফর প্লাস ফর আর p2 ফর এন্ড ফর, তো এটা প্রসেস ট্রিটা কেমনে হবে একটু দেখেন তো ভালো। এটা প্রসেস ট্রি দেখাইলে আপনাদের মাথা গরম হয়ে যাবে এখন। স্যার এরকম জটিল কিছু আসবে নাকি? ভাই ওগুলো আসবে না ভাই, আসবে না, এটা হচ্ছে তো মানে
আগের সময় হয়তো আর কি ধরেন আগের সময় কোশ্চেনটা আস্তে আস্তে কঠিন করা হয়েছে, তো ওইটা আরো বেশি কঠিন। স্যার একটা জিনিস, স্যার মানে একটা ফর্ক থেকে হচ্ছে যদি চাইল্ড কল করি মানে কয়টা নাম্বার অফ চাইল্ড আসবে, এটা হচ্ছে গিয়ে নেটে দেখলাম হচ্ছে গিয়ে 2n-1, এটা কি সবসময় ট্রু? এটা সব সময় ট্রু বলতে হচ্ছে ধরেন আপনি কোনো ইফ এলস এর ঝামেলা করেন নাই, হ্যাঁ, এই যে এরকম এন্ড অপারেটর অর অপারেটর এসব কোনো ঝামেলা করে নাই, জাস্ট হচ্ছে নর্মালি ফর কল করে গেছেন, শুধুমাত্র সেই ক্ষেত্রে ট্রু। বুঝতে পারছেন? মানে ধরেন হচ্ছে আপনি এরকম জাস্ট কয়েকটা লাইন লিখছেন যে একবার ফর করলাম, আবার ফর কল করলাম, আবার ফর কল করলাম, তাহলে হচ্ছে এখানে কোনো ঝামেলা ছাড়া আমরা টানা 3বার ফর কল করছি, তাহলে এখানে টোটাল প্রসেস আসবে 2³ - 1 এত সংখ্যক। বুঝতে পারছেন? এই ক্ষেত্রে ওই সূত্রটা ঠিক আছে, বাট এই যে আমরা যে ইফ কন্ডিশনের ভিতরে ফরটা কল করতেছি ওইসব ক্ষেত্রে এই সূত্র খাটবে না। আচ্ছা, আমরা হচ্ছে এই ফর্কের পার্টটা মনে হয় এবার শেষ করতে পারি। স্যার হ্যাঁ, একটা এখান কোশ্চেন থেকে ছিল আমি ফর্কে। শেষ করি একটু স্যার বলেন। ফার্স্ট হ্যাঁ একটা কোশ্চেন ছিল, বলেন। সাপোজ ফার্স্ট একটা ফর্ক কল হলো, দেন হচ্ছে অর অপারেশন থাকলো, তখন প্রসেস ট্রিটা তো 3 জায়গা দিয়ে হবে না, মানে রোটা ফার্স্ট একটা ফর্ক কল, তারপরে এই কন্ডিশন দিয়ে অরেরটা হলে। আমি বুঝি নাই আপনার কথা। ফার্স্ট একটা ফর কল করলাম, তারপরে হ্যাঁ, কি তারপরে ইফ কন্ডিশন কন্ডিশনে লিখতেছি। হচ্ছে অর অরে অরে গেল, মানে দুই ফর্ক অর ফর্ক ফর্ক অর ফর্ক। হ্যাঁ হ্যাঁ, তখন প্রসেস ট্রিটাতে হচ্ছে চাইল্ডের সাথে মানে তখন তো দুইটা ফর্ক জাস্ট কনসিডার হবে, তাই না? ফার্স্টে তো এই ফর্কের জন্য আপনার এখান থেকে এটা আসবে। হ্যাঁ, হ্যাঁ, এবার হচ্ছে এইটা আর এইটা থেকে আপনি হচ্ছে এটার কথা চিন্তা করবেন, মানে এই প্রসেস থেকে একবার চিন্তা করবেন এই লাইন এক্সিকিউট হলে কেমন হওয়া উচিত, আবার সিমিলারলি এই প্রসেস থেকেও চিন্তা করবেন এই লাইন এক্সিকিউট হলে কেমন হওয়া উচিত। কিন্তু তখন তো হচ্ছে সেকেন্ড মানে রাইট সাইডের ফর্কটা আর কনসিডার করবো না, তাই না? দেখেন এটা যদি হচ্ছে আমরা প্রসেস কি ড্র করি তাহলে এরকম আসবে। এরকম আসার কথা। এটা হচ্ছে প্রথম ফর্কের কারণে, সরি, এটা হচ্ছে প্রথম ফর্কের কারণে আমরা একটু নাম্বারিং করি। এটা হচ্ছে 1 নাম্বার ফর্ক, এটা 2 নাম্বার ফর্ক, এটা 3 নাম্বার ফর্ক। ই থেকে এ তৈরি হয়েছে প্রথম ফর্কটার কারণে, এ থেকে ডি তৈরি হয়েছে দ্বিতীয় ফর্কটার কারণে, আর ডি থেকে ই তৈরি হয়েছে হচ্ছে তৃতীয় ফর্কের কারণে, আর পি থেকে বি তৈরি হয়েছে সিমিলারলি আবার এই দ্বিতীয় ফর্কটা কল করার কারণে, আর বি থেকে সি তৈরি হয়েছে তৃতীয় ফর্কটা কল করার কারণে। দেখেন এরকম আসবে। আচ্ছা আচ্ছা, এবার আমি বলি, দেখেন ফর্কের হচ্ছে আপনারা এই যে এখানে হচ্ছে আমরা আজকে যেই টাইপের জিনিসগুলো দেখলাম, মানে হচ্ছে আপনাদের প্র্যাকটিসে যেই টাইপের জিনিস আছে, এই যে যেমন হচ্ছে এই আগের ট্রাইমিস্টারে এই যে এই মিড কোশ্চেনটা, তারপর হচ্ছে এই কোশ্চেনটা, তারপর হচ্ছে এই কোশ্চেনটা, এই টাইপগুলো হচ্ছে দেখলে আপনাদের মোটামুটি মিডের জন্য হয়ে যাবে। হ্যাঁ, মানে আমি সিটিতে হচ্ছে যেরকম দিছি অত পেঁচানো কিছু থাকবে না মিডে। বুঝতে পারছেন? তো আপনারা যদি এই তিনটায় হচ্ছে একদম ভালো করে বোঝেন তাহলে হচ্ছে আপনাদের আশা করি মিডের সমস্যা হবে না। আর এই 8, 9, 10 হ্যাঁ 8, 9, 10 এই তিনটা টাইপের ভিতরে হচ্ছে আপনাদের হয়ে যাবে। ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে আপনাদের প্রত্যেকটা টপিক থেকেই হচ্ছে কনসেপচুয়াল, মানে যেই ছোটোখাটো কোশ্চেন আমি এরকম সিটিতে দিতাম, যেমন ধরেন হচ্ছে ওই যে প্রসেস স্টেট আঁকতে দিছি, বা হচ্ছে ক্লাসে পড়ানোর সময় কন্টেক্সট সুইচ কী বলছি, হ্যাঁ, প্রসেস কন্ট্রোল ব্লক কী বলছি, এই টাইপের জিনিসগুলো একটু দেখবেন। কারণ যে সব যেরকম সিমুলেশন থাকবে এরকম না, 1-2টা করে শর্ট কোশ্চেন আছে, তো আপনাদের আসলে সবই দেখতে হবে। হ্যাঁ, আর হ্যাঁ এই তো ফর্কের ঝামেলা তো গেল। আর স্কেজুলিং থেকে হচ্ছে আমরা ক্লাসে যেরকম কোশ্চেন দেখছি আর সিটিতে যেরকম জ্ঞান চার্ট আঁকা দিছি, তারপর হচ্ছে টার্ন অন টাইম রেসপন্স টাইম বের করতে দিছি, ঠিক ওরকমই কোশ্চেন থাকবে। হ্যাঁ, এখান থেকে ঝামেলার মতো বা পেঁচানো কোনো কোশ্চেনই নেই, একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। আপনার হচ্ছে ডেটা দেওয়া থাকবে, অ্যালগোরিদমের নাম বলা থাকবে, আপনারা হচ্ছে জ্ঞান চার্ট এঁকে টার্ন অন টাইম অথবা রেসপন্স টাইম পারছেন। আর আপনাদের সিটিতে তো হচ্ছে প্রত্যেকটা অ্যালগোরিদম থেকে কোশ্চেন দেওয়া হয়েছে, ওগুলা দেখলেই হবে। স্যার স্কেজুলিং এর থেকে কি শর্ট কোশ্চেন থাকবে? স্কেজুলিং থেকে হচ্ছে কোন অ্যালগোরিদমের সুবিধা কি অসুবিধা কি আর কনভাইফা কি, এই তিনটা জিনিস। স্যার আমাদের ক্লাসে রাউন্ড রবিনটা একটু অন্যভাবে পড়ানো হয়েছে স্যার, এটা একটু দেখায় দেন আবার। আপনাদের ক্লাসে মানে রাউন্ড রবিন হচ্ছে আমি ইয়া দিয়ে পড়াইছি, লিনিয়ার কিউ দিয়ে পড়াইছি। হ্যাঁ, বাকি 2 সেকশনে হচ্ছে সার্কুলার কিউ দিয়ে পড়াইছিলাম, এটাই না?
জি স্যার, এখন কনফিউজড হয়ে গেছে যে কিভাবে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনাদের যেভাবে শেখানো হয়েছে আপনারা ওইভাবেই করেন। আমি এটা যখন সলিউশন বানাবো আমি হচ্ছে বলে লিনিয়ার কিউ দিয়ে একটা অল্টারনেট সলিউশন বানায় রাখবো, কারণ এখন আপনারা এটা ওইভাবে একটু শিখছেন। দেখাই দেন কষ্ট করে স্যার। আপনাদের তো এইভাবে শিখাই, মানে আপনাদের যেই সেকশনে যেভাবে শিখাইছি আপনারা হচ্ছে ওইটাই ফলো করেন, সমস্যা নেই। আমি হচ্ছে অল্টারনেট সলিউশন বানাই, আমি হচ্ছে 2 কারেক্ট করবো, এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। হ্যাঁ স্যার সেকশন বি রাউন্ড রবিনটা একটু দেখা দিবেন, সেকশন বি এই কোশ্চেনটা। জি স্যার। স্যার লিংকটা মনে হয় 15 মিনিট এক্সপায়ার হয়ে যাবে, আমি পর 15 মিনিটের ভিতরে। হ্যাঁ এই যে স্যার এখানে যে মাঝখানে যে গ্যাপটা দিলেন স্যার, আমরা তো শিখছিলাম যে মানে সার্কুলার হিসেবে এ বি সি সবাই তিনবার করে পাবে, ওই যে একটা টাইম দেওয়া থাকে না ওই অনুযায়ী, কিন্তু এখানে মাঝখানে দেখলাম এ বি আবার এ চলে আসছে। এটা দেখেন আমি বলে আচ্ছা এই জিনিসটা দেখেন কিভাবে হয়েছে, সলিউশনটা বুঝাই দিই তাহলে বুঝবেন। আচ্ছা দেখেন একদম হচ্ছে অ্যারাইভাল টাইমের কথা চিন্তা করেন, একদম 0তম সেকেন্ডে বা 0তম মিলি সেকেন্ডে শুধুমাত্র প্রসেস এ আসছে। হ্যাঁ তাহলে আমরা প্রসেস এ কে নিয়ে শুরু করলাম এবং টাইম স্লাইসের কথা বলা হয়েছে হচ্ছে 3 মিলি সেকেন্ড, তাহলে প্রসেস এ হচ্ছে 3 মিলি সেকেন্ড পর্যন্ত চললো, ঠিক আছে। আর এইখানে হচ্ছে এরপরে দেখেন 2 মিলি সেকেন্ড সময় হচ্ছে প্রসেস বি চলে আসছে, তাহলে এটাকে হচ্ছে আমরা এরপরে সার্কুলার কিউতে হচ্ছে পরের স্লটে হচ্ছে বি কে রাখছি, ঠিক আছে। তাহলে এরপরে হচ্ছে বি গেল, এখন এটাকে বলছি হচ্ছে যে সার্কুলার কিউতে একটা নির্দিষ্ট ডিরেকশনে হচ্ছে সবগুলো চলতে থাকবে এরকম আর কি। সেটা আমি ইয়াতে ওপেন করি, দাঁড়ান। এখানে মার্ক করে দেখ, এই যে একটা সার্কুলার কিউ একে এটাকে হচ্ছে একটা নির্দিষ্ট ডিরেকশনে হচ্ছে এরকম চিন্তা করে একটার পর একটা প্রসেস রান হবে এভাবে কনসিডার করতে বলছি। তাহলে হচ্ছে দেখেন আপনাদের সামনে আমি ড্র করি তাহলে হচ্ছে আরেকটু ভালো করে বুঝতে। এই হচ্ছে আমার প্রসেসগুলো, এখানে একদম শুরুতে হচ্ছে প্রসেস এ আসছে, আর কোনো প্রসেস এখনো সিস্টেমে নাই, তাহলে প্রসেস একে আমরা হচ্ছে রান করাচ্ছি। 2 মিলি সেকেন্ড সময় প্রসেস বি হচ্ছে সিস্টেমে আসছে, এটাকে হচ্ছে সার্কুলার কিউ এর পরের স্লটে রাখলাম, বুঝতে পারছেন। জি তাহলে এবার 3 মিলি সেকেন্ড সময় পরে আমার সার্কুলার কিউতে এখন একটা নতুন প্রসেস আসছে না, প্রসেস বি, তাহলে ওইটাকে হচ্ছে রান করার সুযোগ দিলাম। তাহলে ও হচ্ছে 3 মিলি সেকেন্ড ধরে রান করতে থাকলো, তাহলে আমার 6 মিলি সেকেন্ড শেষ হয়ে গেল। আর প্রসেস বি এর ডিউরেশন দেখেন 3 মিলি সেকেন্ড, তার মানে এটা একবার রান করলেই হচ্ছে কমপ্লিট হয়ে যাচ্ছে, এটার কাজ শেষ, ঠিক আছে। তাহলে পরবর্তীতে দেখেন এখন হচ্ছে আমার এই সার্কুলার কিউতে এই বাদে আর কোনো প্রসেস নাই, তাই হচ্ছে এই পুনরায় রান হইল। তাহলে এ দেখেন প্রথমবার হচ্ছে 3 মিলি সেকেন্ড রান হয়েছে আর এর ডিউরেশন হচ্ছে 5 মিলি সেকেন্ড, আর হচ্ছে অবশিষ্ট আছে 2, তাহলে ও হচ্ছে 2 মিলি সেকেন্ড ধরে রান করবে, তাহলে এই মিলে হচ্ছে আমার টোটাল 8 মিলি সেকেন্ড কমপ্লিট হইল, ঠিক আছে না। কিন্তু স্যার আমাদেরকে তো বলছিলেন যে সব প্রসেস তিনবার মানে যে টাইম স্লাইস দেওয়া থাকে। এমনি বলি না, ওইটা হচ্ছে আপনাদের এক্সাম্পলে জিনিসটা এমন ছিল ধরে আপনারা অমনে ধরে নিছেন, মানে তখন তো মাত্র টপিকটা ইন্ট্রোডিউস করছি, একদম ইজি এক্সাম্পল দেওয়া ছিল এই কারণে, ঠিক আছে। মানে তখন সব প্রসেসই একসাথে চলে আসছিল, বাট এখানে তো দেখেন আলাদা আলাদা সময় আসতেছে। তার মানে ওইটা অ্যারাইভাল টাইমের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ আপনার প্রসেস এখন আসেনি, আপনি ওকে কেমনে রান করাবেন বলেন। স্যার যদি আসতো তাহলে তো 8 এর পর থেকে সি শুরু করতে পারতাম, তাই না? হ্যাঁ তাহলে এখন দেখেন এইখানে কি হলো যে 8 মিলি সেকেন্ড শেষ হয়ে গেছে, এই অবস্থায় আপনার এই কয়টা প্রসেস আসছিল সিস্টেমে ওই কয়টা প্রসেস আপনি কমপ্লিট করছেন, পরবর্তী প্রসেস হচ্ছে 10 মিলি সেকেন্ডে আসে, তার মানে এই মাঝখানে 2 মিলি সেকেন্ড আপনার সিস্টেমে কোনো প্রসেস নাই, সিস্টেম ইডেল হয়ে বসে আছে, এই কারণে এই গ্যাপটা, বুঝছেন। এই 2 মিলি সেকেন্ডে আপনার করার কিছু নাই। তাহলে 10 মিলি সেকেন্ডে প্রসেস সি আসছে, প্রসেস ডি আসছে, তাহলে হচ্ছে আপনারা যে কোনো অর্ডারে রান করতে পারেন। আমরা হচ্ছে প্রথমে সি কে দেখাইলাম, তাহলে সি রান করলো 3 মিলি সেকেন্ডে, হ্যাঁ সরি এখানে আঁকতেছিলাম, এও কমপ্লিট বিও কমপ্লিট। তাহলে এখন হচ্ছে সার্কুলার কিউতে সি আর ডি আসছে, তাহলে ফার্স্টে হচ্ছে সি কে রান করাইছি 3 মিলি সেকেন্ড, এরপর হচ্ছে ডি কে রান করাইছি, তাহলে এই মিলে টোটাল 6 মিলি সেকেন্ড চলে গেল। আর ইন দ্য মিন টাইম 15তম মিলি সেকেন্ডে প্রসেস ইও চলে আসছে, তাহলে এটাকে হচ্ছে পরবর্তী স্লটে রাখছি।
তাহলে এই ডিরেকশনে ঘুরতে ঘুরতে দেখেন সিডি এর পরে পরবর্তীতে প্রসেস ই কে পাওয়া যাচ্ছিল, এই কারণে ই কে রান করাইছে, ঠিক আছে। এবং হচ্ছে সেম জিনিসটা হচ্ছে এরপর প্যাটার্নটা রিপিট লাস্টে হচ্ছে। এবার বুঝছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এগুলা গেল। এবার বলেন হচ্ছে আপনাদের আইপিসি থেকে কোনো প্রবলেম আছে কিনা? স্যার প্রোডিউসার কনজিউমার যে একটা প্রবলেম অ্যারাইজ করে না, যে সেম কন্ডিশনাল থাকে, সিগন্যাল সেম থাকলে কোনটাকে কনফ্লিক্ট করে, ওইটা স্যার আপনি ইয়েতে যেভাবে স্লাইডে যেভাবে কোশ্চেন ওইটা বুঝতে পারছি, কিন্তু একটা সিটির কোশ্চেন আছে ওইটা বুঝিনি। সিটির কোশ্চেন হচ্ছে একটু চেঞ্জ করে দুইটা প্রোডিউসার একটা কনজিউমার দিতাম, এটাই না? হ্যাঁ হ্যাঁ, ওইটাতে একটু প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ স্যার, এই যে এটাতে। স্যার এখানে কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে এই যে আইপিসি তে? এটার কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে দেখেন, আমি একটু আচ্ছা কোশ্চেন প্যাটার্নটা বলে এটা এরপর এটা দেখাচ্ছি। রাইট, ওয়েট। আচ্ছা স্যার, যে ফিফো আর হচ্ছে এসজিএফ ওইটার ক্ষেত্রে তো হচ্ছে মানে সব যদি ড্র করতে বলি, এটা তো সবগুলিতে 0 সেকেন্ড থেকে কনসিডার করা হবে না। যখন প্রসেস আসে এটা তো অ্যারাইভাল ডিপেন্ড টাইম করে অনুযায়ী আর কনসিডার করবেন। অ্যাকচুয়াল টাইম উপর। হ্যাঁ স্যার। 0 সেকেন্ড থেকে সবাই আসলে 0 সেকেন্ডে কনসিডার করবেন, যদি 2 মিলি সেকেন্ড থেকে আসে তাহলে 2 মিলি সেকেন্ড থেকে কনসিডার করবেন। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন এই যে আমরা প্রোডিউসার, আমি একটু বলা শেষ করি। প্রোডিউসার কনজিউমার প্রবলেমে এখানে হচ্ছে স্লাইডে কিছু ইমপ্লিমেন্টেশনাল প্রবলেম দেখাইছি। যেমন প্রথম প্রবলেমটা হচ্ছে যদি কন্ডিশনাল ভেরিয়েবল হচ্ছে আমরা সেম ইউজ করি ডিফারেন্ট টাইপের থ্রেডের জন্য, তাহলে কি সমস্যা অ্যারাইজ করে সেটা, মানে হচ্ছে একটা অ্যাম্বিগুইটি তৈরি হয় সিগন্যাল দেওয়ার সময়, যে সিগন্যালটা প্রোডিউসার পাবে নাকি কনজিউমার পাবে। তারপর আরেকটা প্রবলেম দেখাইছি হচ্ছে যদি আমরা এই যে ওয়েটিংয়ের সময় ইফ কন্ডিশন ইউজ করি তখন কি ঝামেলা হয়, যে আমার মাল্টিপল কনজিউমার আছে, এই ওয়েটিং থেকে বের হওয়ার পরে কনজিউমারগুলো হচ্ছে বাফার থেকে একটা ডেটা রিড করতে চায়, তাহলে একটা কনজিউমার ডেটা রিড করার আগে অন্য একটা কনজিউমার এসে ডেটা রিড করে বাফার খালি করে ফেলতে পারে, এই কারণে ইফের পরিবর্তে হোয়াইল লুপ ইউজ করতে হয়। এরকম হচ্ছে একটা প্রবলেম আপনাদের আর কি ইমপ্লিমেন্টেশন দেওয়া থাকবে, প্রবলেম আইডেন্টিফাই করা লাগবে, এটা হচ্ছে একটা প্যাটার্ন। এরপরে হচ্ছে আপনাদের ক্লাস নোটসের এই যে লেকচার 4 দেখেন, এখানে হচ্ছে ওই যে আপনাদের ক্লাসে যেভাবে দেখাইছিলাম যে একটা বড় ডেসক্রিপশন দেওয়া আছে আর একটা থ্রেডের ইমপ্লিমেন্টেশন দেওয়া আছে, আরেকটার ইমপ্লিমেন্টেশন লেখা লাগবে, এটা হচ্ছে একটা কোশ্চেন। আর আরেকটা হচ্ছে যে একটা কোড দেওয়া থাকবে, সেটার হচ্ছে আউটপুট লেখা লাগবে, এটা হচ্ছে আরেকটা কোশ্চেন। এই 3 টাইপের কোশ্চেন। এবার বলেন স্যার, ওই যে আগে স্লাইডে যেটা ছিল ওটাতে আমার প্রবলেম, এখানে যে লুপটা বলছে, হ্যাঁ লুপস যে লেখা, ওইখানে লুপটা আসলে কতবার ঘুরবে এই জিনিসটাতে প্রবলেম। স্যার যেটাতে অ্যানসার দেওয়া আছে মানে ড্র করে আছে ওইটাতে জানা, ওটা দেখলে আমি একটু ভালো বলতে পারতাম। উপরে উপরে এটাতে তো লুপের কাহিনী নাই। হ্যাঁ স্যার, এখন লুপস যে বলছে এটা প্রবলেম, মানে এটা কতবার ঘুরবে একটা থ্রেড কি, মানে এই জিনিসটাতে প্রবলেম হয়ে যাচ্ছে। এটা ধরে নেন অসংখ্যবার চলতে থাকবে এই সিমুলেশনটা, ঠিক আছে? স্যার এই টাইপের প্রবলেম তো আসবে তাই না স্যার? হ্যাঁ স্যার, এই যে দেখেন প্রোডিউসার 1 এর ক্ষেত্রে, হ্যাঁ কনজিউমার 1 এর ক্ষেত্রে প্রথমে একবার ঘুরছে, তারপরে আবার সেকেন্ড টাইম ঘুরছে, কিন্তু সেকেন্ড টাইম ঘুরে নাই, দেখেন এটা কনজিউমার 2 শুরু হইছে। হ্যাঁ এটা বুঝছি, কনজিউমার 1 একবার ঘুরছে, তারপর কনজিউমার 2 একবার ঘুরছে, কিন্তু প্রোডিউসারের ক্ষেত্রে স্যার দেখেন একবার টোটাল দুইবার হইছে। দেখেন স্যার একবার হচ্ছে P1 খেয়াল করেন, প্রোডিউসার 1 হচ্ছে 3 নাম্বার ইনস্ট্রাকশন বা C3 ইনস্ট্রাকশনে আছে ওয়েট ফাংশন কল করে সে হচ্ছে ডিসকেজুল হয়ে ব্লক লিস্টে চলে গেছে, পরের লাইনগুলোতে যায় নাই, মানে একটা ইটারেশনও কমপ্লিট হয় নাই। আর প্রোডিউসারের ক্ষেত্রে দেখেন সে হচ্ছে ওয়েটিং এ যায় নাই, P3 কিন্তু এখানে নাই, P2 তে কন্ডিশন চেক করে ফলস পাইছে, P3 তে যায় নাই, P4 এ আসছে, বাফার ফিল করছে, সিগন্যাল দিচ্ছে, মিউটেক্স আনলক করছে, একটা ইটারেশন কমপ্লিট হয়ে নেক্সট ইটারেশন শুরু করছে। আর কনজিউমারগুলো হচ্ছে একটা ইটারেশনও কমপ্লিট করতে পারে নাই, মাঝে হচ্ছে ওয়েটিং এ চলে গেছে। ও আচ্ছা, লুপ এটা না দিলে তো প্রবলেম নাই, ব্লকে যায় না, তাই হচ্ছে সেকেন্ড আবার রিপিট হইছে, তাই তো? হ্যাঁ। আর তারপর প্রোডিউসার হচ্ছে হ্যাঁ আপনি আরেকজন যেটা বলেন হচ্ছে হ্যাঁ লুপ যদি একটা ইউজ না করতাম তাহলে একটা সিমুলেশনে শেষ হয়ে যেত, তখন প্রবলেম হইতো না। স্যার আর 5 মিনিট আছে।
হ্যাঁ আচ্ছা জানি স্যার, ওটা। তো ওইটার সিটের যে কোশ্চেনটা আছে ওইটাকে আপনি ড্র করছেন, দেখেন স্যার ওইটার সাথে মিলতেছে না। হ্যাঁ স্যার, এই যে আচ্ছা যে এটা এটা। হচ্ছে আপনাদের বুঝাই দিই, দেখেন। হুম। আচ্ছা এখানে হচ্ছে বলছি দেখেন কি, দুইজন হচ্ছে প্রডিউসার আছে আর একজন হচ্ছে কনজিউমার আছে, ঠিক আছে? তার মানে এখানে তাইলে চিন্তা করেন আগের স্লাইডে প্রবলেম কি ছিল, দুইজন কনজিউমার ছিল একজন প্রডিউসার ছিল। তখন হচ্ছে একটা কনজিউমার যখন সিগন্যাল দিচ্ছে, প্রডিউসার সিগন্যালটা পাবে নাকি কনজিউমার সিগন্যালটা পাবে, এখানে অ্যাম্বিগুইটি তৈরি হয়েছে। তাহলে এইখানের অ্যাম্বিগুইটিটা কীভাবে সাজাবেন, যেহেতু দুইজন প্রডিউসার আছে, তাহলে একজন প্রডিউসার হচ্ছে যখন সিগন্যাল দিবে ওই সিগন্যালটা কনজিউমারের কাছে যাচ্ছে নাকি আরেকটা প্রডিউসারের কাছে যাচ্ছে, এইখানে একটা অ্যাম্বিগুইটি আসবে। এই চিন্তাধারা থেকে সাজাইতে হবে। চিন্তাধারাটা বুঝছেন? হ্যাঁ, এটা বুঝছি স্যার। আচ্ছা এবার দেখেন, তাহলে আমার হচ্ছে এবার অ্যাম্বিগুইটিটা কীভাবে আসবে দেখেন, যে প্রথমে একদম শুরুতে হচ্ছে বাফার খালি। তো এখানে যেহেতু দুইটা প্রডিউসার, আমরা শুরু করবো হচ্ছে প্রডিউসার দিয়ে। হ্যাঁ, আগের বার দেখেন স্লাইডে কি ছিল, দুইটা কনজিউমার ছিল। স্লাইডে হচ্ছে দুইটা কনজিউমার ছিল দেখে আমরা শুরু করছিলাম কনজিউমার দিয়ে। এখানে হচ্ছে দুইজন প্রডিউসার, তাহলে শুরু করবো প্রডিউসার দিয়ে। তাহলে একদম শুরুতে হচ্ছে বাফার এমটি, তাহলে P1 P2 এ যে কন্ডিশন ফলস পাবো, বাফার হচ্ছে যেহেতু এমটি তাহলে বাফার ফিল করলাম P4। তারপর হচ্ছে কনজিউমারকে সিগন্যাল দিলাম, বাট এই সিগন্যাল কোনো কাজে আসবে না। তারপর হচ্ছে বাফার মানে মিউচুয়াল এক্সক্লুশন ছেড়ে দিলাম, আনলক করলাম। একটা ইটারেশন শেষ করে পুনরায় সেকেন্ড ইটারেশনে যাচ্ছি। যাওয়ার পরে এই অবস্থায় হচ্ছে এখন বাফারটা ফুল পাবো, এখন হচ্ছে ওয়েটিংয়ে গেলাম। ঠিক আছে এই পর্যন্ত? তাহলে পি প্রডিউসার 1 হচ্ছে এখন ওয়েটে চলে গেছে। আর এরপরে হচ্ছে প্রডিউসার 2 আসলো, প্রডিউসার 2 এসে হচ্ছে কন্ডিশন চেক করে পাবে কি বাফারটা এখন ফুল, প্রডিউসার 1 হচ্ছে ফুল করে গেছে। এবার প্রডিউসার 2 হচ্ছে ওয়েটে চলে যাবে, ও হচ্ছে ওয়েট করলো। ঠিক আছে, প্রডিউসার 1 ওয়েটিংয়ে, প্রডিউসার 2 ওয়েটিংয়ে, এই পর্যন্ত শেষ। তাহলে এবার হচ্ছে কে বাকি আছে, কনজিউমার। তাহলে কনজিউমার এসে কি দেখবে, সে এসে দেখবে হচ্ছে বাফারে ডেটা আছে, বাফার খালি নাই, তাহলে হচ্ছে ডেটা কালেক্ট করবে। ডেটা কালেক্ট করলো, তারপরে হচ্ছে একটা প্রডিউসারকে সিগন্যাল দিল। এইখানে কোনো ঝামেলা নাই, কারণ ওয়েটিংয়ে দুইটাই প্রডিউসার, যে কোনো একজন সিগন্যাল পাইলেই হবে। অনেকে এই পর্যন্ত এসে থেমে গেছে, খাতা দেখার সময় দেখছি যে এই সিগন্যালটা হচ্ছে কোন প্রডিউসার পাবে, এটা ঝামেলা বলছেন। বাট এটা আসলে ঝামেলা না, আমার যে কোনো একটা প্রডিউসার আসলেই হয়, এটা ম্যাটার করে না। স্যার আচ্ছা, সিগন্যালটা কি এরকম সিস্টেম যে প্রোডিউসারই পাবে আর কনজিউমার পাবে না? এখানে তো কনজিউমারও পাইতে পারে সিগন্যালটা সেম। এখানে কোনো কনজিউমার তো ওয়েটিং এ নাই। ও আচ্ছা, দুটো প্রোডিউসার না? হ্যাঁ বুঝতে পারছি, ওয়েটিং এ যেসব কনজিউমার থাকবে ওরা শুধু পাবে, বুঝতে ওয়েটিং পারছি। এ যেসব থ্রেড আছে তাদের নিয়ে চিন্তা করব। আচ্ছা তাহলে কনজিউমার হচ্ছে স্যার আর সিগন্যাল, যদি দুইটা, বলেন। স্যার এমন কি হইতে পারে যে দুইটা প্রোডিউসার দুইটা কনজিউমার থাকতে পারে? হ্যাঁ হইতে পারে, হ্যাঁ অত স্যার, কমপ্লেক্স তাও কিছু থাকবে না আপনাদের, অত কমপ্লেক্স কিছু থাকবে না। ওইটার ক্ষেত্রে হচ্ছে আপনি প্রোডিউসার দিয়েও সমস্যা দেখাইতে পারেন, কনজিউমার দিয়েও সমস্যা দেখাইতে পারেন। স্যার স্যার আমার একটা কোশ্চেন শুধু। হ্যাঁ স্যার এটা একটু কন্টিনিউ করেন না স্যার, একটু শেষ করেন এটা। আচ্ছা আপু এক মিনিট শুধু সারাম। স্যার ওই যে আপনি যে একটা প্রবলেম করেছিলেন, ওই যে চকলেট আর হলো ওই যে মার যে প্রবলেমটা ছিল না স্যার, তারপরে স্যার এই যে এই প্রবলেমগুলাই দেখা গেছে যে প্রোডিউসার আর কনজিউমার দুইটাই একদম মানে লুপের ভিতরে থাকে, কিন্তু এগুলো বাদে বাকি যেগুলো করাইছিলেন যেমন ওই যে বাস, তারপরে আরো যেগুলো করেছিলেন ওইগুলা এরকম লুপের ভিতরে নাই। এগুলা স্যার কিভাবে বুঝবো যে এইটা লুপের ভিতরে থাকবে, লুপের ভিতরে থাকবে? ওইটা হচ্ছে ওই যে আপনাদের একটা পার্টি ইমপ্লিমেন্টেশন কোশ্চেনই দেওয়া থাকবে না? হ্যাঁ 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 ওইখানে যদি হচ্ছে একটা আউটার লুপ ইউজ করে তাহলে আপনারাও ইউজ করেন, ওইটা দেখে বুঝবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা তাহলে এবার দেখেন কনজিউমার হচ্ছে সিগন্যাল দিয়ে একটা ইটারেশন শেষ করে পরের ইটারেশনে আসলো। পরের ইটারেশনে এসে দেখবে কি, সে হচ্ছে দেখবে এখানে বাফার কনজিউমার 7 টা যে দেন, এটা 7 হবে না C7? হ্যাঁ C7 হবে আর কি, এটা মিস কি। আচ্ছা এরপরে হচ্ছে কনজিউমার এসে দেখবে এখন বাফার খালি আছে, সে হচ্ছে ওয়েটিং এ চলে যাবে। তাহলে এবার তো ওই যে কনজিউমারের সিগন্যাল পেয়ে একটা প্রোডিউসার তো জাগছিল, আমরা ধরলাম হচ্ছে P1 জাগছে, P1 আর হচ্ছে ওয়েটিং এ নাই। তাহলে প্রোডিউসার 1 হচ্ছে এখন রান করতেছে, তাহলে সে হচ্ছে রান করবে, রান করে এই যে ওয়েট ফাংশন থেকে বের হবে। ওয়েট ফাংশন থেকে বের হয়ে সে হচ্ছে এখন কি দেখবে যে বাফার যেহেতু খালি, বাফার ফিল করলো, বাফার ফিল করে সিগন্যাল দিল। এই যে এখন দেখেন একটা প্রোডিউসারও ওয়েট করতেছে, একটা কনজিউমারও ওয়েট করতেছে। এইবার হচ্ছে প্রোডিউসারের সিগন্যালটা কে পাবে, প্রোডিউসার পাবে নাকি কনজিউমার পাবে, এখানে অ্যাম্বিগুইটি তৈরি হচ্ছে। এই পর্যন্ত আসা লাগবে। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারছি। স্যার এটা নিচে আরেকটা কোশ্চেন আছে, ওইটা তো সমস্যা একটু, এই যে এটা তো ব্যাখ্যা লিখে দিছি।
হ্যাঁ, এটা আসলে মেইনলি কি বুঝাচ্ছে এই জিনিসটা ঠিকমতো ধরতে পারতেছি না এটার কোশ্চেনটা। মেইনলি বোঝাচ্ছে যদি থ্রেড 2 প্রথমে রান করে, সে হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন নিবে, নিজের কাজ শেষ করবে, সিগন্যাল দিয়ে চলে যাবে। তারপরে হচ্ছে থ্রেড 1 রান করলো। এখন থ্রেড 1 রান করে এই যে থ্রেড 2 কাজ শেষ করে চলে গেছে, এটাকে চেক না করেই সে হচ্ছে ওয়েটিংয়ে ঢুকে গেছে। এখন থ্রেড 2 তো সিগন্যাল দিয়ে কাজটা শেষ করে চলে গেছে, এখন থ্রেড 1 যখন ওয়েটিংয়ে গেল, ওকে তো আর সিগন্যাল দেওয়ার কেউ নাই, এই কারণে হচ্ছে থ্রেড 1টা ফ্রিজ হয়ে থাকে। স্যার মিটের টাইম শেষ হয়ে গেছে, নতুন মিট দিবেন? আপনি কথা বলতেছেন কেমনে শেষ হয়ে গেলে? আর কয়েক সেকেন্ড আছে। স্যার তাহলে এখানে স্যার থ্রেড 1টা যদি আগে রান করতো তাহলে তো প্রবলেম হইতো না, তাই না? শেষ, last 10 seconds, sir, শেষ।